আজকের লাইভে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা একেবারেই নতুন ইন্টার্নশিপ করছি বা বিভিন্ন কোম্পানি এখন প্রচুর পরিমাণে ইন্টার্নশিপ অফার করছে। তো নতুন যারা আমরা আছি তাদের আসলে ইন্টার্নশিপ করার যে স্কোপটা, এই স্কোপটা কোথায়, এবং নতুনদের জন্য আসলে এই যে ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপের জন্য তাদের করণীয় কি। তো এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করতে ধরি তাহলে আমাকে একদম রুট লেভেল থেকে বলতে হবে। আমি রুট লেভেল থেকে যদি বলি তাহলে একজন ভালো এমপ্লয়ি, গুড এমপ্লয়ি একটা কোম্পানির জন্য কিন্তু সবসময়ই অ্যাসেট, আর একজন ব্যাড এমপ্লয়ি কোম্পানির জন্য হচ্ছে লাইবিলিটি। এখন আমি কি অর্থে আসলে গুড এমপ্লয়িকে অ্যাসেট বলছি আর ব্যাড এমপ্লয়িকে আমি লাইবিলিটি বলছি। তো গুড এমপ্লয়ি কি করে? গুড এমপ্লয়ি কোম্পানিকে প্রফিট এনে দেয়, অর্থাৎ গুড এমপ্লয়ি কোম্পানির জন্য মানি মেক করে, বাট ব্যাড এমপ্লয়ি কিন্তু এই জিনিসটা করে না। তো যেহেতু গুড এমপ্লয়ি কোম্পানির জন্য মানি মেক করে, প্রফিট জেনারেট করে, গুড এমপ্লয়ি কোম্পানিতে ইম্প্যাক্ট ফেলে, এজন্য গুড এমপ্লয়ি হচ্ছে একটা কোম্পানির অ্যাসেট। বাট যারা ব্যাড এমপ্লয়ি তারা কিন্তু কোম্পানির অ্যাসেট না, তারা হচ্ছে কোম্পানির লাইবিলিটি। লাইবিলিটি মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে ব্যাড এমপ্লয়ি যারা, তাদের কাছ থেকে খুব বেশি প্রফিট কোম্পানি করতে পারছে না বা খুব বেশি বেনিফিটেড কোম্পানি হতে পারছে না, বাট মাস গেলে কিন্তু তাদেরকে স্যালারি দিতে হচ্ছে। তো বাংলাদেশের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে কি যে হিউম্যান রিসোর্স আছে, এই হিউম্যান রিসোর্সের লাইবিলিটি বেড়ে গেছে, অ্যাসেট কমে গেছে, অর্থাৎ লাইবিলিটি ইজ গ্রেটার দেন অ্যাসেট। অর্থাৎ গুড এমপ্লয়ির তুলনায় ব্যাড এমপ্লয়ির সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে নিয়োগে ভুল করা বা ব্যাড রিক্রুটমেন্ট যেটাকে আমি বলতেছি। অর্থাৎ যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন প্রোগ্রামারকে নিয়োগ করা হচ্ছে তখন আসলে তার যে নিয়োগের প্রসেসটা বা তাকে যে জাজমেন্ট করার প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঠিক নাই। কেননা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এটা কিন্তু একটা স্পেশালাইজড স্কিল। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিংবা ইউনিভার্সিটি দিয়ে কিংবা ভালো রেজাল্ট দিয়ে যদি আমরা এটাকে জাজ করি সেক্ষেত্রে কিন্তু এটা জাজমেন্ট কখনোই সঠিকভাবে হবে না। তো এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিয়োগের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কি সঠিকভাবে হচ্ছে না। আর এটা না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে তাদের যে নিয়োগের প্রসেসটা, সেই প্রসেসটা কি দেখা যাচ্ছে যে একটা বা দুইটা ভাইবা হচ্ছে অথবা একটা রিটার্ন পরীক্ষা হচ্ছে, এভাবে দেখা যাচ্ছে যে তারা এমপ্লয়ি অনবোর্ড করতেছে। বাট এই যে শর্ট অনবোর্ড প্রসেস বলতে আমি বোঝাচ্ছি যে ভাইবা কিংবা দুই একটা রিটার্ন পরীক্ষার মাধ্যমে এমপ্লয়ি অনবোর্ড করে নেওয়া হচ্ছে। তো এই শর্ট অনবোর্ড প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আসলে একটা সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামারকে কোনোভাবেই জাজ করা পসিবল না। আর এই কারণে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যাড এমপ্লয়ি ঢুকে গেছে, ব্যাড এমপ্লয়ি কোম্পানির জন্য লাইবিলিটি হয়ে গেছে। এর মধ্যে গুড এমপ্লয়িও আছে যারা কোম্পানির জন্য অ্যাসেট। এখন এমতো অবস্থায় হয়ে গেছে কি কোম্পানির লাইবিলিটি বেড়ে গেছে, অ্যাসেট কমে গেছে, শুধুমাত্র এই ব্যাড রিক্রুটমেন্টের কারণে বা নিয়োগের কারণে। এখন ঘটনা হচ্ছে তাহলে এই যে কোম্পানিতে নতুন লোকবল অনবোর্ড করার যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে যে লাইবিলিটি বেড়ে যাচ্ছে, এটাকে মিট আপ করার উপায় কি বা এটাকে কমানোর বুদ্ধি কি? তো সে কারণে কোম্পানি করতেছে কি, প্রচুর পরিমাণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, একদম স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে মিডল ক্লাস কোম্পানি বা হায়ার লেভেল কোম্পানি, বেশিরভাগ কোম্পানি দেখা যাচ্ছে যে তাদের যে গতানুগতিক নিয়োগের যে প্রসেস, সেই প্রসেসটা থেকে অনেকখানি সরে এসে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইন্টার্নশিপ অফার করতেছে। তো ইন্টার্নশিপ অফার করলে আসলে কি হচ্ছে, এতে করে কোম্পানি কিভাবে বেনিফিটেড হচ্ছে? তো ইন্টার্নশিপ অফার করার মাধ্যমে যখন কোনো একটা রিসোর্স বা কোনো একটা পার্সন কোনো একটা কোম্পানি অনেক দীর্ঘ সময় ধরে জাজমেন্ট করার একটা সুযোগ পাচ্ছে, যেটা গতানুগতিক যে নিয়োগের প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে সম্ভব না। তো লং টাইম ধরে একজন একজন পার্সনকে বা একজন ইন্টার্নকে তারা করতেছে কি, জাজমেন্ট করতেছে। এখন ঘটনা হচ্ছে লং টার্ম ধরে যে জাজমেন্ট তারা করতেছে, এই জাজমেন্ট থেকে তাদের বেনিফিট কি বা তাদের এক্সপেকটেশনটা কি। তো একজন ইন্টার্ন যখন একটা কোম্পানিতে জয়েন করে ইন্টার্নশিপ করার জন্য, তখন কিন্তু কোম্পানি তার উপরে বেশ কিছু বিষয়ে
এক্সপেক্ট করে বা বেশ কিছু বিষয় তার উপরে প্রত্যাশা কোম্পানির থাকে। কোম্পানি সবসময় চায় যে ইন্টার্ন তার কোম্পানিতে এসেছে, সে তার স্কিল ভালো হোক, তার যে বিহেভিয়র সেই বিহেভিয়র ভালো হোক, তার লার্নিং বিহেভিয়র ভালো হোক, তার কুইক লার্নিং ক্যাপাবিলিটি থাক, তার লিডারশিপ ক্যাপাবিলিটি থাক, টিম ওয়ার্ক করার মতো মানসিকতা থাক। তো আমরা যখন নতুনরা ইন্টার্ন করতে যাই তখন কিন্তু এই বিষয়গুলো অনেক কিছুই আমরা বুঝে উঠতে পারি না। আমাদের কাছে মনে হয় যে আমি ইন্টার্ন করতে গেলাম, সেখানে আমি প্রোগ্রামিং করলাম, ভালো ভালো প্রজেক্ট করলাম, হ্যাঁ, তাদেরকে আমার ট্যালেন্ট শো করলাম, বাস হয়ে গেল। কিন্তু শুধুমাত্র প্রোগ্রামিং স্কিল বা নিজের ট্যালেন্ট শো করাটাই কিন্তু শেষ কথা নয়। এখানে আরও অনেক কিছু শো করতে হবে, যেরকম হচ্ছে আপনার আচরণ কেমন, আপনি তাদের সঙ্গে কিভাবে মিশতে পারতেছেন, আপনি তাদের প্রতি কতটা লয়ালিটি প্রদর্শন করতে না। তো একটা কোম্পানি যখন আহ, একজনকে যখন জাজ করে তখন কিন্তু শুধুমাত্র প্রোগ্রামিং স্কিল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিল থেকে তাকে জাজ করে না, আর অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে থাকে। তো আমরা নতুন যারা কোনো একটা কোম্পানিতে ইন্টার্ন করতে যাই, ইন্টার্ন করতে গিয়ে কিন্তু এই বিষয়গুলো আমরা মিস করে ফেলি। দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমরা আমাদের যে ইন্টার্নশিপে যে টাস্কগুলো দেওয়া হয় সেই টাস্কগুলোর উপরে আমরা বেশি বেশি ফোকাস করতেছি, বাট শুধুমাত্র যে টাস্ক ফোকাস করলে হবে না, এর সাথে যে আরও বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা ফোকাস করতেছি না। তো এ কারণে হচ্ছে কি, অনেক সময় ইন্টার্নশিপে অনেক ভালো পারফরমেন্সের পরেও আমরা কিন্তু দক্ষতাকে এক্সপেক্ট করে না, সেই সাথে লিডারশিপ, বিহেভিয়র, টিম ওয়ার্ক, আপনার কুইক লার্নিং ক্যাপাবিলিটি সহ একজন পারফেক্ট এমপ্লয়ি হওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুই কিন্তু কোম্পানি আপনার কাছে এক্সপেক্ট করে। তো এই যে কোম্পানির এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারতেছি না, এই এক্সপেকটেশন ফুলফিল করতে না পারার কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই ইন্টার্নশিপ থেকে কোম্পানিও খুব যে বেশি বেনিফিটেড হচ্ছে তাও না, আবার আপনি যে ইন্টার্নশিপ শেষ করে সেখান থেকে বেনিফিটেড হচ্ছেন বা সেখানে ফাইনালি পার্মানেন্টলি জব পাওয়ার অপরচুনিটি পাচ্ছেন তাও কিন্তু না। তো যারা এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে তারা কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে ইন্টার্ন শেষে ওই কোম্পানিতেই দেখা যাচ্ছে যে জব পেয়ে যাচ্ছে, অথবা ওই কোম্পানিতে ইনস্ট্যান্ট জব না পেলেও হয়তোবা ওই কোম্পানির যখন সার্কুলার চলে বা যখন নিয়োগ প্রসেস চলে সেই সময় দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে। অবশ্যই আমাদেরকে অতি উৎসাহী হওয়া যাবে না। এখন বর্তমানে যেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল সিএসএস কিংবা খুব সামান্য বিগিনার লেভেলের স্কিল নিয়েই আমরা দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপে চলে যাচ্ছি। আসলে যখন একটা কোম্পানি কাউকে ইন্টার্ন হিসেবে নেয় তখন কিন্তু তার কতটুকু দক্ষতা আছে বা সে কতটুকু জানে এত বেশি কিছু কিন্তু সে জাজ করে না। মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপের সুযোগ করে দেয়। বাট এই যে কোম্পানি আপনার মিনিমাম রিকোয়ারমেন্টের উপরে বেস করে বা আপনার মিনিমাম স্কিলের উপরে ভিত্তি করে আপনাকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা অনেকেই আনস্কিল্ড পারসন কিন্তু ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছে। আর আনস্কিল্ড পারসন যখন আমরা ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছি তখন ডেফিনেটলি কোম্পানি ঠিক যেভাবে কাজ চায় বা যেভাবে এক্সপেক্ট করে সেভাবে কিন্তু আমরা ডেলিভারি করতে পারতেছি না। ফাইনালি কি হচ্ছে, কোম্পানিও হতাশ হয়ে যাচ্ছে, আপনিও হতাশ হয়ে যাচ্ছেন। তো এই জন্য যখন আমরা কোনো একটা কোম্পানিতে ইন্টার্ন করতে যাব বা ইন্টার্ন করব তখন অবশ্যই আমাদেরকে ইন্টার্নের আগে হোক পরে হোক ওই কোম্পানি সম্পর্কে প্রথমে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কোম্পানিটা সম্পর্কে স্টাডি করতে হবে। এখন কোম্পানি সম্পর্কে আমরা কেন স্টাডি করব? কোম্পানি সম্পর্কে আমরা স্টাডি করব তাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। এক একটা কোম্পানির এক্সপেকটেশন কিন্তু এক এক রকম। কোনো কোম্পানি কোম্পানি আপনার কাছে স্মার্টনেস এক্সপেক্ট করে, কোনো কোম্পানি দেখা যাচ্ছে যে আপনি কতটুকু
ওই কোম্পানির ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হবে, কোম্পানি কোথায় কোথায় কাজ করে, কী কী কাজ করেছে না করেছে, ইন্টারনেটে যতটুকু তথ্য পাওয়া যায় আপনি চেষ্টা করবেন ওই কোম্পানি সম্পর্কে স্টাডি করার জন্য। তো যখন আপনি ওই কোম্পানি সম্পর্কে স্টাডি করবেন তখন কিন্তু পুরো কোম্পানিটা সম্পর্কেই আপনার একটা ওভারভিউ বা আপনার একটা ধারণা চলে আসবে। ইন্টার্নশিপ করবেন খুব সহজেই কিন্তু দেখা যাবে যে যারা আপনার ইন্টার্নশিপ ম্যানেজার থাকবে বা বস থাকবে, খুব সহজেই তাদের আপনি কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বা নিজেকে সেখানে আপনি হাইলাইট করতে পারবেন। ধরনের কাজ করে সেই কাজের ধরন সম্পর্কে জানতে হবে, কাজের প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, তারা আপনার কাছে কি এক্সপেক্ট প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু শুধুমাত্র আপনার কাছে প্রোগ্রামিং স্কিল এক্সপেক্ট করে না, সেই সাথে লিডারশিপ ক্যাপাবিলিটি, আপনার বিহেভিয়র, আপনার মানসিক দক্ষতা, এগুলোর উপরে কিন্তু তারা অনেক বেশি ফোকাস করে। তো এক্সপেকটেশন কি সেগুলো আপনাকে নোট ডাউন করতে হবে এবং সেগুলো যাতে আপনি পূরণ করতে পারেন সে ধরনের একটা প্রিপারেশন বা সে ধরনের একটা মেন্টালিটি নিয়ে আপনাকে ইন্টার্নশিপে যেতে হবে। এছাড়াও কোম্পানি কি টেকনোলজি নিয়ে কাজ করে সেটা ফ্যাক্ট কিন্তু বিশাল একটা। যেরকম ধরুন অনেক কোম্পানি আছে .NET নির্ভর, আবার অনেক কোম্পানি আছে পিএইচপি নির্ভর, কোনো কোনো কোম্পানি আছে যে পাইথন নির্ভর। এখন দেখা যাচ্ছে যে যে কোম্পানি পিএইচপি ডিপেন্ডেন্ট বা যে কোম্পানি .NET ডিপেন্ডেন্ট, সে কোম্পানিতে যদি আপনি অ্যাজ এ স্ট্যাক ডেভেলপার বা অ্যাজ এ Node.js ডেভেলপার যদি আপনি ইন্টার্নশিপ করার জন্য সেখানে যান, তাহলে কিন্তু সেখানে আপনি আপনাকে এক্সপ্লোর করতে পারবেন না বা সেই ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু আপনি খাপ খেয়ে নিতে পারবেন না। তো এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটছে যে বিভিন্ন লিঙ্ক আপের কারণে বা বিভিন্ন রিকমেন্ডেশনের কারণে বা বিভিন্ন সোর্স থেকে যখন আমরা কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমার স্কিল একটা, কোম্পানির টেকনোলজি আরেকটা। এ ধরনের ঘটনা কিন্তু অনেক সময়ই ঘটতেছে। তো যখনই কোম্পানি যে ধরনের টেকনোলজি ব্যবহার করে সে ধরনের স্কিল না নিয়ে যখন আপনি ইন্টার্নশিপে যাচ্ছেন, তখন কিন্তু ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে কি হচ্ছে, আপনার একটা মিসম্যাচ হচ্ছে। এই মিসম্যাচ থেকে দেখা যাচ্ছে যে আপনি 3 মাস 6 মাস কিংবা 9 মাস হোয়াটএভার 1 বছরে আপনি ইন্টার্নশিপ করলেন, বাট সেখান থেকে কিন্তু আপনি নিজেও বেনিফিটেড হচ্ছেন না, কোম্পানিও বেনিফিটেড হচ্ছে না। এবং নট অনলি দ্যাট, ওই কোম্পানির যে ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, টিম আছে, সার্কেল আছে, তাদের যে কালচারগুলো আছে, এগুলোর সঙ্গে আপনাকে একদম টোটালি মিশে যেতে হবে। তো সব কিছু মিলে যদি আপনি কোম্পানির এক্সপেকটেশন পূরণ করতে পারেন, তাহলে হবে কি, ফাইনালি দেখা যাবে সেখান থেকে কোম্পানিও বেনিফিটেড হবে, আপনি নিজেও বেনিফিটেড হবেন এবং পরবর্তীতে ওই কোম্পানিতে ফাইনালি অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি অনবোর্ড হওয়ার জন্য আপনার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু সৃষ্টি হবে। এরকম অনেক ঘটনা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইন্টার্ন শেষ করেই দেখা যাচ্ছে যে ওই কোম্পানিতেই আপনার জব হয়ে যাচ্ছে, বা ইন্টার্ন শেষ করে ওই কোম্পানিতে জব না হলেও অন্য কোনো কোম্পানিতে জব হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আসলে এই আলোচনাটা আমার করার উদ্দেশ্য সেটা। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে ইন্টার্নশিপ নিয়ে কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং নতুনদের মধ্যে তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে অনেকেই মনে করছে যে ইন্টার্নশিপে অল্প বেতনের লোক নিয়ে প্রজেক্ট করিয়ে নিচ্ছে কোম্পানি বা খাটিয়ে নিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। অনেকের মধ্যেই এ ধরনের ধারণা আছে। আমি কমিউনিটিতে বিভিন্ন পোস্টে, বিভিন্ন কমেন্টসে, স্ট্যাটাসে এই ধরনের কিছু কমেন্টস পেলাম যে কোম্পানি অল্প বেতনে ইন্টার্নশিপের জন্য ইনভাইট করছে, আবার একটা নির্দিষ্ট সময় পরে ইন্টার্নশিপ শেষ হয়ে গেলে আরও নতুন ইন্টার্নশিপের জন্য জয়েন করাচ্ছে। তো এটা কিন্তু আসলে ভুল ধারণা। কোম্পানি ইন্টার্নশিপে আপনাকে জয়েন করায় আপনাকে জাজ করার জন্য যে আপনাকে পার্মানেন্টলি সেখানে অনবোর্ড করা যায় কি না, তাদের একটা এক্সপেকটেশন সেখানে থাকে, সেখানে তাদেরও একটা লাভ লসের বিষয় থাকে। চিন্তা করে দেখুন, কোম্পানিতে যখন আপনি ইন্টার্নশিপ করার জন্য যাচ্ছেন তখন আপনার একটা ইন্টার্নশিপ ম্যানেজার থাকছে, আপনার বস থাকছে, কোম্পানি আপনাকে 3 মাস 6 মাস কিন্তু শেখাচ্ছে। তো কোম্পানি আপনাকে শেখাচ্ছে বা আপনার দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, এতে কোম্পানি আপনার জন্য ইনভেস্ট করছে।
আপনি এখন বলবেন যে কোম্পানি আমার জন্য কত ইনভেস্ট করছে, আমাকে তো খুব অল্প পরিমাণে বেতন দিচ্ছে কোম্পানি ইন্টার্নশিপের জন্য, 10,000 টাকা বা 20,000 টাকা বা 15,000 টাকা দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপের জন্য কোনো পে করছে না। বাট আপনার জন্য কোম্পানি কিন্তু এখানে টাইম ইনভেস্ট করছে। কোম্পানি টাইম ইনভেস্ট করছে, দেখা যাচ্ছে কোম্পানিতে যে বস লেভেলের আছে, যারা ম্যানেজার আছে, বা আপনার ইন্টার্নশিপ পার্টনার যারা থাকবে, তাদের জন্য দেখা যাচ্ছে যে কোম্পানি টাইম ইনভেস্ট করতেছে। তো এই টাইমটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। একটা কোম্পানি যখন 2 জন বা 3 জন ইন্টার্নের উপরে 6 মাস 7 মাস কিংবা তার থেকেও বেশি সময় ইনভেস্ট করে, তখন এই ইনভেস্টের যে ভ্যালু, এই ইনভেস্টের ভ্যালু কিন্তু মানি ভ্যালুর থেকেও অনেক অনেক বেশি। তো এখানে একদমই আমাদের এটা ভুল ধারণা যে কোম্পানি আমাদের কাছ থেকে অল্প বেতনে প্রজেক্ট করিয়ে নিচ্ছে বা অল্প ইনভেস্টমেন্টে আমাদের কাছ থেকে কাজ করে নিচ্ছে। আসলে তা না, কোম্পানি আপনার উপরে ইনভেস্ট করতেছে, কোম্পানি তার টাইম ইনভেস্ট করতেছে, যে টাইমের দাম আরও অনেক অনেক বেশি। আর কোনো কোম্পানি চায় না 2 দিন পর পরে, 2 মাস পর পরে কিংবা বছরে বছরে এমপ্লয়ি চেঞ্জ করতে, কোনো কোম্পানিই চায় না। কেননা কোনো একটা কোম্পানিতে যখন খুবই ফ্রিকুয়েন্টলি হিউম্যান পাওয়ার এক্সচেঞ্জ হয় বা চেঞ্জ হয়, অর্থাৎ নতুন কেউ চাকরিতে এসে ঢোকে, পুরনো কেউ চাকরি থেকে চলে যায়, তখন কিন্তু কোম্পানি সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আমি বলি। ধরুন পুরনো একজন এমপ্লয়ি আছে, সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। এখন নতুন যে এমপ্লয়িটা কোম্পানিতে আসবে, সেই এমপ্লয়িটাকে কোম্পানিতে অনবোর্ড করার জন্য কোম্পানিকে কিন্তু একটা নিয়োগ প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো এক একটা নিয়োগ প্রসেস, এক একটা নিয়োগ প্রসেসের মধ্যে ভাইভা আছে, রিটার্ন পরীক্ষা আছে, অনেক জাজমেন্টের বিষয় আছে, অনেক খোঁজাখুঁজির বিষয় আছে, খোঁজ খবর নেওয়ার বিষয় আছে। এতে করে কোম্পানির কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে। আর এই টাইমের মূল্য কিন্তু টাকার থেকেও অনেক বেশি, অনেক বেশি। 1 নাম্বার হচ্ছে কোম্পানির টাইম ওয়েস্ট হচ্ছে। 2 নাম্বার, নতুন একটা এমপ্লয়ি বা নতুন কেউ এসে যখন কোম্পানিতে জয়েন করতেছে, তখন সরাসরি কিন্তু পুরো ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে সে খাপ খেয়ে নিতে পারে না। কোম্পানির কালচার, কোম্পানির ওয়ার্ক প্যাটার্ন, কাজের ধরন, এগুলোর সঙ্গে খাপ খেয়ে নিতেও কিন্তু দেখা যাচ্ছে যে তার 2 মাস 3 মাস কিংবা বিশেষ ক্ষেত্রে 6 মাস সময়ও কিন্তু লেগে যেতে পারে। এমনও প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে খাপ খেয়ে নিতে হয়তো বা বছরখানিক সময়ও আপনার চলে যেতে পারে। তো এই যে নতুন একটা এমপ্লয়ি নিচ্ছে, নতুন একটা এমপ্লয়ি নেওয়ার সঙ্গেই নতুন এমপ্লয়ি কিন্তু কোম্পানিতে খাপ খেয়ে নিতে পারছে না, তার একটা সময়ের প্রয়োজন হচ্ছে। এই সময়টা কিন্তু কোম্পানির নষ্ট হচ্ছে। কোম্পানি হয়তো বা আপনাকে, তো এই কারণে কোনো কোম্পানি চায় না যে তার যারা এমপ্লয়ি আছে তারা ঘন ঘন চাকরি চেঞ্জ করুক বা জব ছেড়ে চলে যাক। আর এই ভিউ থেকেই, বা এই যে বিজনেস অ্যাসপেক্ট বা বিজনেস ইম্প্যাক্ট, এখান থেকেই প্রত্যেকটা কোম্পানি চায় যে অ্যাজ এ ইন্টার্নশিপ যারা তার কোম্পানিতে ইন্টার্ন করতে এসেছে, তাদেরকে কোম্পানি সবসময়ই চায় রেখে দিতে, বা তাদের ভেতর থেকে ফাইনালি কাউকে চাকরিতে নিয়ে নিতে। এটা কিন্তু সব কোম্পানি চায়। কেন চায়? কারণ ওই যে ইন্টার্নশিপ করার সময় যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কোম্পানি আপনার উপরে টাইম ইনভেস্ট করতেছে। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে কোম্পানির এক্সপেকটেশন কি, সেই এক্সপেকটেশন অনুসারে কাজ করে যাওয়া, কোম্পানিকে এক্সপেকটেশন অনুযায়ী কাজ ডেলিভারি দেওয়া, তাদের সঙ্গে মিশে যাওয়া, ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খেয়ে যাওয়া। তাহলেই আসলে ফাইনালি দেখবেন যে আপনি হয়তো বা ইনস্ট্যান্ট না হলেও ওই কোম্পানির যখন অনবোর্ড প্রসেস চলবে বা নিয়োগ প্রসেস চলবে, সেখানে আপনি অবশ্যই সবার আগে প্রাধান্য পাবেন এবং ডিরেক্টলি অনবোর্ড হয়ে যাওয়ারও চান্সেস আপনার থেকে যাবে। এবং এখানে আরেকটা জিনিস আমি নোট ডাউন করব, সেটা হচ্ছে কোন কোম্পানিতে ইন্টার্নশিপে যাওয়া উচিত আর কোন কোম্পানিতে ইন্টার্নশিপে যাওয়া উচিত না। তো প্রথমে আসি কোন কোম্পানিতে ইন্টার্নশিপে যাওয়া উচিত। ইন্টার্নশিপে যাওয়া উচিত যে কোম্পানিগুলোতে, সেই কোম্পানিগুলোতে আপনি প্রথমেই একটু অ্যানালাইসিস করে দেখবেন যে তারা কতটুকু বা তাদের প্রগ্রেস কতটুকু। যদি দেখা যাচ্ছে যে তাদের প্রগ্রেস ভালো না, বা তাদের কাছ থেকে আপনার শেখার মতো কোনো কিছু নেই, বা আপনি তাদের কাছ থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন না, সেখানে আপনার কোনো অর্জন নেই, তাহলে আমার মনে হয় যে ওই ধরনের কোম্পানিতে ইন্টার্নশিপ করতে যাওয়া উচিত না। বাট আপনি যদি দেখেন যে সেখান থেকে আপনার অর্জন আছে, বা সেখান থেকে আপনি শিখতে পারবেন, আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করেন কোম্পানিও ওই টেকনোলজি নিয়ে কাজ করে, আপনি তাদের সঙ্গে মিশে যেতে পারবেন, সে ধরনের কোম্পানিতে ইন্টার্নশিপ করা উচিত।
তো যাই হোক, অনেক আলোচনা করেছি। এখন আমি একটু দেখে নিতে চাই যে আপনারা কে কী প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো প্রশ্ন হয়তো বা নেওয়া সম্ভব হবে না। যতগুলো প্রশ্ন নেওয়া সম্ভব হবে আমি প্রশ্নগুলোর উত্তর করব। এবং আমি আরেকটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে এই বিষয়গুলো নিয়ে কনসালটেন্সির জন্য বা পরামর্শের জন্য অনেকেই আমাকে ফোন দেয়, বা অনেকেই আমার সঙ্গে কথা বলে। তো ইন্ডিভিজুয়ালি যদি আমি একজনের সঙ্গে বা দুইজনের সঙ্গে কথা বলি বিষয়গুলো নিয়ে বা পরামর্শ দেই, সেক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে যে সেখান থেকে একজন বা দুইজন উপকৃত হচ্ছে। বাট আমি যদি লাইভ করি বা ভিডিও আকারে সেগুলোকে সার্ভ করি, তাহলে যার কনসালটেন্সি প্রয়োজন সে তো লাভবান হবেই, এবং পরবর্তীতে ভিডিওটা তো ফেসবুকে থেকেই যাবে কিংবা ইউটিউবে থেকেই যাবে, সেখান থেকে আরও অনেকেই কিন্তু বেনিফিটেড হবে। তো এই কারণে কনসালটেন্সির যে বিষয়গুলো বা পরামর্শের বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি অ্যাজ এ ফেসবুক লাইভ আকারে নিয়ে আসছি, এবং আশা করছি এইভাবে যদি নিয়ে আসি তাহলে আমিও রেগুলার কন্টিনিউ করতে পারবো এবং আপনারাও এখান থেকে উপকৃত হবেন। কেননা দেখা যাচ্ছে যে প্রতিদিন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা বিভিন্ন পারপাসে কাউকে না কাউকে আমাকে পরামর্শ দেওয়ার জন্য হয় ফোনে কথা বলতে হয়, না হয় হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, হোয়াটএভার একটা টাইম কিন্তু চলে যায়। তো কোশ্চেন নেওয়া শুরু করি। কমেন্টস আছে অনেকগুলা এখানে। ফেসবুকের মনে হয় সমস্যা আছে, সবগুলো কমেন্টস আমার এখানে শো করতেছে না। দেখা যাক কমেন্টসগুলো। প্রথমে বেশ কিছু কমেন্টস আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যারা দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি যথেষ্ট ভালো আছি, তবে আজকে একটু দাঁত ব্যথা করছে। আচ্ছা, এখানে আনোয়ার হোসেন কমেন্টস করেছে যে ভাই আমাদের অনেকের সিভি আগে সিলেক্ট হয়নি, যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দিতেন অনেক উপকার হতো। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই একটা ভালো প্রশ্ন করেছে। কেন আসলে আপনাদের সিভিগুলো আমি রিজেক্ট করে দিয়েছি, এবং কোন কোন সিভিগুলোকে ফাইনালি আমি সিলেক্ট করে সেগুলোকে ফরওয়ার্ড করিয়েছি। একটা গুড সিভি বা রেজুমিতে আসলে কি কি বিষয় থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে আশা করছি যে একটা আলোচনা সামনে হবে আমাদের, তাহলে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেন পরের কোশ্চেন যে স্যার, ছোট একটা প্রশ্ন, কতটুকু কাজ জানলে আমি নিজেকে কোনো কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য যোগ্য ব্যক্তি বলে মনে করব? আমি অ্যান্ড্রয়েডে কাজ করি। আচ্ছা, অ্যান্ড্রয়েডের জন্য যদি আমি বলি, তাহলে আপনি অ্যান্ড্রয়েডে একজন ইন্টার্নশিপের জন্য যদি নিজেকে ফিট করতে চান, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের রিসাইকেলার ভিউ, লিস্ট ভিউ, তারপরে নেভিগেশন ড্রয়ার, অ্যান্ড্রয়েড নেটওয়ার্কিংয়ের ভেতরে আছে রেট্রোফিট, ভলি, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে পারমিশন ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো পর্যন্ত যদি আপনি জানেন, তাহলে আমার মনে হয় যে কোনো কোম্পানিতেই আপনি অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার ইন্টার্নশিপের জন্য ফিট। তো এই প্রশ্নটা থেকে আরেকটা কথা আরেকবার আমি রিপিট করছি যে আপনি যখনই কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করতে যাবেন, প্রথমে নিজেকে জাজ করে নেবেন যে আপনি ইন্টার্নশিপের জন্য ফিট কিনা। উইদাউট স্কিল, শুধুমাত্র রিকমেন্ডেশনের মাধ্যমে বা সুপারিশের মাধ্যমে বা কোনো বড় ভাইয়ের কথায় শুধুমাত্র এভাবে ইন্টার্নশিপে যাবেন না, সেক্ষেত্রে আপনিও বেনিফিটেড হবেন না, কোম্পানিও বেনিফিটেড হবে না। একটা মিনিমাম স্কিল নিয়ে দেন তারপরে ইন্টার্নশিপে যাবেন, তাহলে কোম্পানির এক্সপেকটেশনও পূরণ হবে এবং আপনারও উপকার হবে। সুজন বলেছে, ভাই আপনাকে সিভি দিয়েছিলাম, অ্যাপ্রুভ হয়নি, আমার মনে হয়েছে সিভিতে কিছু ভুল ছিল। হ্যাঁ, আমি সিভি নিয়ে একটা সিভিতে আসলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ প্রোগ্রামার আসলে কী কী থাকা দরকার বা আপনি নিজেকে কীভাবে তুলে ধরবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি একদিন আলোচনা করব নেক্সটে। এবং এটা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখন আপনি কোনো একটা কোম্পানিতে সিভি জমা দিচ্ছেন, তখন ওই সিভিটাই কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করছে। ওই কোম্পানির কাছে আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি শুধুমাত্র ওই সিভিটা। তো একটা সিভির মাধ্যমে যদি আপনি নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ভাইভাতে কিংবা রিটার্ন পরীক্ষায় কল পাওয়ার অপরচুনিটি আপনার অনেক বেড়ে যাবে। এরকম অনেকেই আছে যারা অনেক ভালো কাজ করে, ভালো স্কিল আছে, বাট সিভির মাধ্যমে নিজেকে তারা রিপ্রেজেন্ট করতে পারে না। এই কারণে হচ্ছে কি, বিভিন্ন অপরচুনিটি থেকে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ভালো কাজ পারা সত্ত্বেও বা ভালো এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ভালো কোনো কোম্পানিতে ভাইবার জন্য তাদের কল আসছে না। মেহেদি হাসান বলেছে ইউটিউবে আপলোড করে দিলে ভালো হবে। হ্যাঁ, আপলোড করে দেবো ইউটিউবে।
মার্নেস্ট্যাক ইন্টার্নশিপ পাওয়ার জন্য কেমন প্রজেক্ট করতে হবে? আচ্ছা, মার্নেস্ট্যাক ইন্টার্নশিপ প্রজেক্ট পাওয়ার জন্য তারপরে বলছে কি সাথে অতিরিক্ত কী কী বিষয়ে ধারণা রাখতে হবে। আচ্ছা, মার্নেস্ট্যাকের জন্য ইন্টার্নশিপ পাওয়ার জন্য অন্তত আমার মনে হয় শুধুমাত্র মার্নেস্ট্যাক না, আপনি যে স্ট্যাকেই কাজ করেন বা যে টেকনোলজিতেই কাজ করেন, আমার মনে হয় মিনিমাম 4টা থেকে 5টা প্রজেক্ট আপনার করা উচিত। সেই প্রজেক্টটা আসলে খুব যে বেশি বড় হতে হবে বা অনেক বেশি প্রফেশনাল হতে হবে বিষয়টা এরকম না। 4-5টা প্রজেক্ট এক্সপিরিয়েন্স আপনার থাকা দরকার, এবং এই প্রজেক্টগুলো আপনি আপনার মতো করে করবেন। সেগুলো খুব বেশি কোয়ালিটিফুল যে হতে হবে বা অনেক বেশি ভালো হতে হবে বা একদম সুপার ডুপার বাম্পার প্রজেক্ট হতে হবে তা না, বাট প্রজেক্ট আপনাকে করতে হবে। সেটা মানস্টাক হোক আর হচ্ছে লারাভেল হোক আর ডট নেট হোক, হোয়াটএভার আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন। আচ্ছা, এখানে শাওন বলেছে শুধু রিয়্যাক্ট দিয়ে ইন্টার্নশিপ পাওয়া যাবে কি না। তো এই ক্ষেত্রে আমি বলবো রিয়্যাক্ট আসলে কি। রিয়্যাক্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড টেকনোলজি বা ফ্রন্ট ইন টেকনোলজি। তো যারা শুধুমাত্র ফ্রন্ট ইনকে ফোকাস করে কাজ করে, বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ফ্রন্ট ইনকে ফোকাস করে কাজ করে, ব্যাক এন্ড নিয়েও কাজ করে না, দেখা যাচ্ছে পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস নিয়েও কাজ করে না। এরকম অনেক কোম্পানি আছে শুধু ফ্রন্ট এন্ড বেসড। তো এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, পুরো প্রোডাকশনে যায় না, সে ধরনের কোম্পানিতে আপনি শুধুমাত্র রিয়্যাক্টের স্কিল নিয়ে ইন্টার্নশিপ পাওয়ার সুযোগ পাবেন। বাট যে সকল কোম্পানি আসলে ফুল ফেস সফটওয়্যার ডেভেলপ করে, অর্থাৎ একদম সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেস্টিং, ডেবাগিং, ফাইনালি প্রোডাকশন, মেইনটেনেন্স, অর্থাৎ সফটওয়্যারের যে পুরো লাইফ সাইকেলটা যারা মেনটেন করে, সেখানে শুধুমাত্র একটা স্কিল দিয়ে আমার মনে হয় না ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে, এবং চাকরিও পাওয়া আসলে ওইভাবে পসিবল না। কেননা ফুল ফেজ অ্যাপ্লিকেশন বানায় যারা একদম রুট লেভেল থেকে একদম ইউজার লেভেল পর্যন্ত, সে ধরনের কোম্পানিগুলোতে জব করার জন্য বা ভালো কিছু করার জন্য আপনাকে মাল্টিপল টেকনোলজি সম্পর্কে জানতে হবে। এবং নট অনলি ফুল স্ট্যাক ডেভেলপার, আপনাকে আসলে ফুল স্ট্যাক অনেক কিছুই হতে হবে। আপনাকে বিজনেস বুঝতে হবে, আপনাকে এনভায়রনমেন্ট বুঝতে হবে, আপনাকে সফটওয়্যার বুঝতে হবে, সফটওয়্যারের উপরে ডোমেইন নলেজ আপনার থাকতে হবে, অনেক কিছুর প্রয়োজন আছে সেই সকল কোম্পানিগুলোতে। বাট যেখানে শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ হচ্ছে, সেখানে আপনার ইন্টার্নশিপের সুযোগ আছে। হাবিবুর রহমান, ওয়েব ডিজাইন, HTML CSS বুটস্ট্র্যাপ ওয়েবসাইট বানাতে পারি। আচ্ছা, ইন্টার্নশিপ করতে পারবো। আচ্ছা, HTML CSS বুটস্ট্র্যাপ, আচ্ছা, শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনি ফ্রন্ট এন্ড টেকনোলজিটুকু পারেন। তাহলে যেসব কোম্পানি শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছে, আপনি সেই সব কোম্পানিতে ট্রাই করতে পারেন। বাট আমার মনে হয় যে যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি স্কিল আপনি ডেভেলপ করবেন, আপনার ইন্ডাস্ট্রিতে ডিমান্ড তত বেশি বাড়বে। আর আমরা সবাই চাই নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যেতে, নিজের ডিমান্ড ইনক্রিজ করতে, কিন্তু আমরা সবাই চাই, এটা সবাই চায়। তো আপনি যদি নিজের ডিমান্ড ইনক্রিজ করতে চান, নিজের স্যালারি ইনক্রিজ করতে চান, প্রমোশন চান, অবস্থানকে ভালো জায়গায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি অল্প কয়েকটা বিষয় নিয়ে বসে না থেকে আপনি শিখতে থাকুন, এবং আপনি রেগুলার শিখবেন। আমি নিজের ক্ষেত্রেও সেটা করি, আমি প্রতিদিনই কিছু না কিছু আমি শিখি, একটা বিষয় হলেও আমি শিখি, ডেইলি শিখি আমি। এবং সেটা আমার ছুটির দিনেও আমি হয়তো বা যদি বাসায় ঘুরতে গেছি বা আমার শ্বশুর বাড়িতে ঘুরতে গেছি বা কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, সাথে তো মোবাইল ফোনটা থাকে, ল্যাপটপটা থাকে, 5 মিনিটের জন্য হলেও আমি কিছু না কিছু শিখি। তো শেখার যে প্রসেসটা, এই প্রসেসটাকে অফ রাখবেন না, ডেইলি শিখবেন। মিনহাজ বলেছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে কোনো জব করতে পারবো কি না, বা জব করা ট্রাই করা উচিত কি না। তবে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে যদি আপনার ইকোনমিক্যাল কোনো ক্রাইসিস থাকে, হ্যাঁ, ইকোনমিক্যাল ক্রাইসিস আমি আশা করি বোঝাতে পেরেছি, ইকোনমিক্যাল যদি কোনো ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে আপনি টিউশনই করতে পারেন, কোচিং সেন্টারে ক্লাস নিতে পারেন। বাট আমার মনে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে যদি আপনি জব করেন বা ফুল টাইম কোনো জবে ইনভলভ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই যে জবের বিষয়টা, এই জবের বিষয়টা আপনার যে পড়াশোনা বা আপনার যে স্টাডি, এই স্টাডিতে কিন্তু হ্যাম্পার করবে, এবং হ্যাম্পার করার কারণে দেখা যাবে যে ঠিকঠাক আপনার গ্র্যাজুয়েশনটাই কমপ্লিট হলো না। বাট গ্র্যাজুয়েশনটার মূল্য কিন্তু আপনার ওই পার্ট টাইম জবটার থেকেও অনেক বেশি। সো আমার মনে হয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে ফুল টাইম বা বেশি সময় ধরে কোথাও জব করা উচিত না। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করুন।
আগে পড়াশোনাটা করুন, পড়াশোনাটা করে পড়াশোনার পাশাপাশি কাজ করুন। আর আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে কিন্তু ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট করার জন্য খুব বেশি সময় কিন্তু দিতে হয় না। দেখা যাচ্ছে যে আপনি যদি রেগুলার একটা স্পেসিফিক টাইম পড়াশোনা করেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা, হটেভার 1 ঘন্টা, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশনের পড়াশোনার যে সিলেবাস, এই সিলেবাস আপনার কমপ্লিট হয়ে যায়। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা করি না। দেখা যাচ্ছে যে আমরা পড়তেই বসি না, পরীক্ষার আগের দিন পড়তে বসি। তো এরকম করা যাবে না। আপনি রেগুলার আপনার গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনাটা চালিয়ে যান। এবং আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ফাঁকা সময় থাকে, প্রচুর রিল্যাক্সের টাইম থাকে। এই রিল্যাক্সের টাইমগুলোকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কিংবা ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে আপনি যদি ফ্লাটারের ফিউচার অবশ্যই ভালো, কিন্তু সেটা স্পেসিফিক কিছু ফিল্ডে, যেখানে আপনার ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, যেখানে সিকিউরিটির প্রয়োজন আছে, পারফরমেন্সের প্রয়োজন আছে, সেখানে ফ্লাটারের ডিমান্ডটা আছে। বাট যেখানে আপনার এই বিষয়গুলো খুব বেশি কনসার্নে না, সেখানে টেকনোলজিরই ডিমান্ড আছে। সেটা আসলে নির্ভর করে সফটওয়্যার টু সফটওয়্যার। তারপরে হচ্ছে কোনো টেকনোলজি আসলে খারাপ না, প্রত্যেকটা টেকনোলজিরই ফিউচার আছে। আপনি ফ্লাটার বলুন, আয়নিক কর্ডোভা বলুন, আপনি কটলিন বলুন, জাভা বলুন, জ্যামারিন বলুন, যেটাই বলুন না কেন, আপনি প্রত্যেকটারই ফিউচার আছে। বাট আপনাকে করতে হবে কি, যে আপনি যে টেকনোলজি শিখছেন বা যে টেকনোলজি নিয়ে কাজ করছেন, সেই টেকনোলজির ইউজটা আসলে বেশি বেশি কোথায় হচ্ছে, এই অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। আপনি যদি এই অ্যানালাইসিসটা ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন। বাট এই অ্যানালাইসিসটা যদি আপনি ঠিকঠাক করতে না পারেন, তাহলে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন না। তো ফ্লাটার নিয়ে আপনি যে অ্যানালাইসিস করবেন, সেখানে আপনি খেয়াল করবেন যে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো পাবলিক লেভেল অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, বা ট্রানজ্যাকশনাল অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, যেখানে সিকিউরিটির প্রয়োজন আছে, যেখানে সিম্পলিসিটি আছে, যেখানে শুধুমাত্র কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, সেসব কোম্পানিতে ফ্লাটারের ভালো চাহিদা আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে কিন্তু ক্যারিয়ারে বেশি দূর যাওয়া যাবে না। এই কথাটা শুনে হয়তো বা অনেকেই মন খারাপ করতেছেন, বাট এটাই বাস্তবতা। শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে, শুধুমাত্র, আমি আবার রিপিট করছি, শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে ক্যারিয়ারে বেশি দূর যাওয়া যাবে না। কেননা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন কোনো একটা প্রতিষ্ঠানের পুরো সিস্টেমকে রিপ্রেজেন্ট করে না। দেখা যাচ্ছে যে পুরো সিস্টেমের কোনো একটা স্পেসিফিক অংশ বা কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য প্রতিষ্ঠান মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছে। কেননা পুরো একটা ইআরপি সিস্টেম বা পুরো একটা সিআরএম সিস্টেম বা পুরো একটা কোর সিস্টেম তো আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ভেতরে ঢোকাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হবে। আর ইন্ডাস্ট্রিতে এখন ওয়েব অ্যাপ্লিকেশনই বেশি ডেভেলপ হচ্ছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে ইন্ডাস্ট্রি সরে এসেছে অনেকখানি, কেননা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যে ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে আপডেট, ডেভেলপমেন্ট কস্ট, এই সব দিক থেকেই আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে অনেক বেশি হ্যাসেল। এই কারণে ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে সরে এসে এখন ওয়েব অ্যাপ্লিকেশনই কিন্তু সব থেকে বেশি ডেভেলপ হচ্ছে। আপনি যে কোনো ইআরপি অ্যাপ্লিকেশন বলুন, কিংবা সিআরএম বলুন, কিংবা পেরোল অ্যাপ্লিকেশন বলুন, এর ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এবং ওই যে কোর সিস্টেম, সেই কোর সিস্টেমের কোনো একটা অংশকে ইউজারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাজ এ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আপনি কিন্তু কোম্পানির বা সিস্টেমের একদম মাথা যেটা বা রুট লেভেল যেটা, সেখান পর্যন্ত পৌঁছাতে পারছেন না। সেক্ষেত্রে ক্যারিয়ারটা হবে কি, একটা জায়গায় কিন্তু স্ট্যাক হয়ে যাবে। আপনি ডেভেলপার হতে পারবেন, বাট পুরো সিস্টেম আর্কিটেক্ট হতে পারবেন না। এই জন্য আমি বলবো যে যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আছেন, অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন। সেই সাথে ধীরে ধীরে আপনাদের প্র্যাকটিসটা বা আপনাদের যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি, সেটা ধীরে ধীরে বাড়ান। কারণ আপনাকে কোম্পানির রুট লেভেল পর্যন্ত চলে যেতে হবে। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন হচ্ছে বিকাশ একটা মোবাইল অ্যাপ্লিকেশন, বা রকেট একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এটা কিন্তু জাস্ট ওই রকেট বা বিকাশের পুরো সিস্টেমের একটা ছোট্ট একটা অংশকে কন্ট্রোল করছে। বাট এই মোবাইল অ্যাপ্লিকেশনের যে পুরো ব্যাক, এই ব্যাক অফিসে কিন্তু আরও অনেক সফটওয়্যার আছে। এখানে
পুরো বিকাশ যদি বলি আমি বা পুরো রকেট যদি বলি, তাদের যে পুরো সিস্টেমটা বা পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসের একটা অংশ কিন্তু শুধুমাত্র ওই মোবাইল অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করতেছে। কোন অংশটা? শুধুমাত্র কাস্টমারের ট্রানজ্যাকশনের অংশটা। বাট এটার ব্যাক এন্ডে কিন্তু এটাকে ম্যানেজ করার জন্য অনেক বিশাল একটা ডাটাবেজ আছে, আর্কিটেকচার আছে, এবং এটাকে ম্যানেজ করার জন্য কিন্তু আরও ইন্টারনাল অনেক সফটওয়্যার আছে। অর্থাৎ শুধু ওই রকেটের মোবাইল অ্যাপ্লিকেশনটুকু যে ডেভেলপ করেছে, সে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের সিস্টেমের একদম ভেতরে ঢুকতে পারতেছে না। দেখা যাচ্ছে যে সিস্টেমের উপরে তার যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো এই জন্য শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে বসে থাকলে হবে না, সামনের দিকে আগাতে হবে, সিস্টেম আর্কিটেক্ট হতে হবে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামারের আমার মনে হয় ডেস্টিনেশন হওয়া উচিত সিস্টেম আর্কিটেক্ট হওয়া। পুরো সিস্টেমটার আর্কিটেকচার আপনাকে হতে হবে, শুধুমাত্র প্রোগ্রামিং করলে হবে না। আপনি সারা জীবন তো প্রোগ্রামিং করবেন না, সারা জীবন আপনার প্রোগ্রামিং করার মতো ধৈর্যও থাকবে না। একটা সময় গিয়ে অবশ্যই আপনাকে সফটওয়্যার বিজনেসের সঙ্গে ইনভলভ হতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সঙ্গে ইনভলভ হতে হবে, হ্যাঁ, আপনাকে সুপারভাইজ করতে হবে। তো সেজন্য আমার মনে হয় যে আরও শিখতে হবে। ভাইয়া কতটুকু রিয়াক্ট জানলে আমি বুঝবো যে আমার ইন্টার্ন করার সময় এসেছে? আচ্ছা, কতটুকু রিয়াক্ট জানলে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে রিয়াক্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ডের যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে সেগুলো ভালো করে বানানো শিখুন। তারপরে হচ্ছে রিয়াক্টের টেবিল শিখুন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে রিয়াক্টের সাথে কিভাবে এপিআই নিয়ে কাজ করতে হয়, বিশেষ করে এই বিষয়টা ভালো করে শিখুন। আমার মনে হয় যে রিয়াক্টের সাথে কিভাবে রেস্ট এপিআই নিয়ে কাজ করতে হয়, এই বিষয়টা পর্যন্ত বা এতদূর পর্যন্ত জানলে যে কেউ আসলে আমার মনে হয় রিয়েক্ট দিয়ে যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবে বা ছোটোখাটো প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারবে। তো আমরা ম্যাক্সিমাম রিয়েক্ট যারা শিখছি তারা দেখা যাচ্ছে যে শুধুমাত্র সিএসএস ইউজ করছি, জিএসএক্স ইউজ করছি, করে রিয়েক্ট দিয়ে টেমপ্লেট তৈরি করছি। তো শুধুমাত্র টেমপ্লেট যদি তৈরি করা পর্যন্ত আপনার দৌড় হয় বা আপনার অবস্থান হয়, তাহলে কিন্তু আপনি ইন্টার্নশিপের জন্য রেডি না। আপনাকে রিয়েক্টে ফুল ফেজ অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে হবে। সেক্ষেত্রে রেস্ট এপিআইকে কীভাবে রিয়েক্ট দিয়ে কল করে কাজ করতে হয়, ওই পর্যন্ত আপনাকে শিখতে হবে। তাহলে আমার মনে হয় আপনি ইন্টার্নশিপের জন্য প্রস্তুত। শাওনও একই প্রশ্ন করেছে, শুধু রিয়েক্টে ইন্টার্নশিপ পাওয়া যাবে কি না। এই প্রশ্নের উত্তর আমি এর আগেও বলেছি। নতুন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কোথায় হিসেবে কি ইন্টার্ন করব, কি কি জানা থাকার দরকার? আচ্ছা, এই প্রশ্নের উত্তর অনেক বড়, এই উত্তরটা এখন দিচ্ছি না। ফরিদ চৌধুরী, আমি 10 ইয়ার্স নেটওয়ার্ক সিস্টেমে জব করি, বাট আমি কোভিড টাইমে ওয়েব ডেভেলপমেন্ট শিখে এখন একটু গাইড চাই। এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট, রিয়েক্ট, নোড.জেএস, মঙ্গোডিবি। আচ্ছা, 10 ইয়ার্স নেটওয়ার্ক এবং সিস্টেমে যেহেতু আপনি জব করেছেন, তো আমার মনে হয় অলরেডি ইউ হ্যাভ পাস ইউর 10 ইয়ার্স, লটস অফ টাইম। আমার মনে হয় এই মুহূর্তে যদি আপনি হুট করে আপনার ক্যারিয়ারকে শিফট করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। কেননা অলরেডি আপনি 10 বছর সেখানে ইনভেস্ট করেছেন। আপনি নেটওয়ার্কিং পেশায়, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পেশায় 10 বছর ইনভেস্ট করেছেন। সো লুক অ্যাট ইউর ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আপনাকে নিতে হবে। তো আমার মনে হয় আপনি যদি আপনার 10 ইয়ার্স যে আপনি ইনভেস্ট করেছেন, সেখানে 10 ইয়ার্স ইনভেস্টমেন্টের রিটার্ন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সুইচ করুন। বাট যদি রিটার্ন না থাকে, তাহলে আমার মনে হয় সুইচ না করে আরও ভালো কিছু আপনি করতে পারবেন নেটওয়ার্কিংয়ে। কেননা অলরেডি আপনি 10 বছরের অভিজ্ঞতা আপনার আছে, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। বাট এই যে আপনি নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে সেখানে আপনি আপনার ক্যারিয়ারকে সুইচ করতে চাচ্ছেন, চিন্তা করে দেখুন, ওই যে 10 বছর আপনি সেখানে দিয়ে এসেছেন, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু পুরোটা লস হয়ে যাবে। তো এখানে আসলে লাভ ক্ষতিরও হিসাব আছে। তো আমার মনে হয় এই বিষয়টা আপনি ক্যালকুলেট করবেন। তুষার বলেছেন, একজন ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা লারাবেল ডেভেলপার হিসেবে ইন্টার্ন হিসেবে কাজ করার জন্য কোন পর্যায়ে কাজ শিখতে হবে? লারাবেল নিয়ে কাজ করার জন্য লারাবেলের যে মডেল আছে, কন্ট্রোলার আছে, রাউট আছে, তারপরে হচ্ছে লারাবেলের সঙ্গে কিভাবে রিয়েক্ট জিএস কিংবা ভিউ জিএসকে স্কাফোল্ড করে কাজ করতে হয়, তারপরে লারাবেল ব্লেড ভিউ নিয়ে কীভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো মোটামুটি আপনাকে জানতে হবে। এছাড়া লারাবেলের সঙ্গে সাধারণত আমরা মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করি, মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে আমার মনে হয় আপনি যে লারাবেল ডেভেলপার ইন্টার্নশিপ হিসেবে জব করতে পারবেন বা ইন্টার্ন পর্যায়ে চলে যেতে পারবেন। রিমোট ইন্টার্নশিপ করা ঠিক হবে কি না সিনিয়র ডেভেলপারদের সাথে? রিমোট ইন্টার্নশিপে আপনার রিমোট ইন্টার্নশিপে
এটার প্রশ্নের উত্তরটা খুবই কঠিন আসলে। আমার মনে হয় রিমোট ইন্টার্নশিপের বদলে যদি অফিসিয়াল ইন্টার্নশিপ হয় তাহলে আপনি সেখান থেকে বেশি বেনিফিটেড হবেন, বাট রিমোট ইন্টার্নশিপে অতটা বেনিফিটেড হওয়ার চান্স আপনার নাই। এখন কিন্তু এই প্রচলনটা আমাদের এসেছে, রিমোট জব, রিমোট ইন্টার্নশিপ। তো আমার মনে হয় রিমোট জব কিংবা রিমোট ইন্টার্নশিপের থেকে আপনি অফিসে গিয়ে যদি ইন্টার্ন করেন বা অফিসে গিয়ে যদি আপনি জব করেন তাহলে সেখান থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন। ইন্টার্নশিপ করার উদ্দেশ্য কি? ইন্টার্নশিপ করার উদ্দেশ্য হচ্ছে শেখা, অফিস কালচারটাকে ধারণ করা বা অফিসিয়াল কালচারে নিজেকে 3 মাস কিংবা 6 মাস গ্রো করা। তো আপনি যদি রিমোট ইন্টার্নশিপ করেন তাহলে তো অফিস কালচার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, অফিসিয়াল কালচারটা আপনার ভেতরে গ্রো হচ্ছে না বা শিখতে পারছেন না। তো আমার মনে হয় রিমোট ইন্টার্নশিপের থেকে অফিসে গিয়ে যদি ইন্টার্নশিপ হয় তাহলে সেটা মোর দেন বেটার। কেননা রিমোটলি আসলে একজন মানুষকে ওইভাবে জাজ করা যায় না। যেরকম আমি আপনাদের সঙ্গে রিমোটলি কথা বলছি, আমি ফেসবুক লাইভে এসেছি কি রিমোটলি, তাই না? তো এই রিমোটলি আমার 10 মিনিটের বা আধা ঘন্টার কথা শুনে আমাকে আপনি কতটুকু জাজ করতে পারবেন? আপনি পারবেন না আমাকে জাজ করতে। তো অ্যাজ লাইক অ্যাজ দ্যাট আপনি রিমোটলি ইন্টার্নশিপ করলে ওই কোম্পানি আপনাকে ঠিক যেভাবে জাজ করা প্রয়োজন ঠিক সেভাবে জাজ করতে পারবে না, বা আপনিও কোম্পানিকে ওইভাবে জাজ করতে পারবেন না যে কোম্পানির ওয়ার্ক এনভায়রনমেন্ট কী বা কোম্পানির ফিউচার কী, কোম্পানির গ্রোথ কী, এই কোম্পানি কতটুকু জেনুইন বা এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কতটুকু বা অবস্থান কতটুকু, এগুলো আসলে রিমোটলি বোঝা খুবই মুশকিল। আহ, মিনহাজ বলেছেন যে ভাই ফ্লাটার এবং রিয়াক্ট নেটিভের মধ্যে কোনটা শিখলে বাংলাদেশে জব পাওয়া ইজি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি রিয়াক্ট জেএস অলরেডি শিখে থাকেন তাহলে রিয়াক্ট নেটিভ শেখাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আমি আবার বলছি, আপনি যদি রিয়াক্ট জেএস শিখে থাকেন বা জাভা স্ক্রিপ্ট আগে থেকে জেনে থাকেন তাহলে রিয়াক্ট নেটিভ আপনার জন্য অনেক বেশি ইজি হবে। তো সেক্ষেত্রে আপনি রিয়াক্ট নেটিভে সুইচ করে চলে যেতে পারেন। আর যদি আপনার জাভা স্ক্রিপ্ট আগে থেকে শেখা না থাকে বা রিয়াক্ট জেএস আগে থেকে শেখা না থাকে সেক্ষেত্রে আপনি ডার্ট শিখে দেন ফ্লাটারে সুইচ করতে পারেন। তবে ফ্লাটারে সুইচ করার জন্য আগে প্রথমে আপনাকে ডার্ট শিখতে হবে। ডার্ট, হ্যাঁ, ডার্ট টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেডের অনেক বিষয় কিন্তু ফ্লাটারের মধ্যে আছে। আপনি অবশ্যই ফ্লাটারে সুইচ করবেন এবং ফ্লাটারের জন্য কোন ধরনের প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার বানায় বা ফ্লাটার নিয়ে কাজ করে বা কোন ধরনের সফটওয়্যারগুলোতে ফ্লাটারের স্কোপ বেশি সেই ধরনের সফটওয়্যারগুলো বানানোর চেষ্টা করবেন বা সেই ধরনের প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভ্যালুয়েশন হবে। তাছাড়া কিন্তু আপনার ভ্যালুয়েশনটা হবে না, রাইট? আমি ফেসবুকে মাঝে মধ্যেই একটা পোস্ট দেখি যে হচ্ছে এক বাবা তার মেয়েকে একটা অনেক পুরনো একটা গাড়ি গিফট করেছে। এখন মেয়ে করেছে কি, সেই গাড়িটা নিয়ে একটা ভাঙাড়ির দোকানে গেছে। তো ভাঙাড়ির দোকান গাড়িটার দাম করেছে $100। তারপরে সেই গাড়িটা নিয়ে সে একটা পুরাতন গাড়ির দোকানে গেছে, সেই পুরাতন গাড়ির দোকানদার সেটার দাম করেছে $200। আবার সেই গাড়িটা নিয়ে সে হচ্ছে গাড়ির মিউজিয়ামে গেছে বা গাড়ি যারা কালেকশন করে রাখে তাদের কাছে গেছে, তারা দাম করেছে $10,000। ঠিক এই ধরনের একটা পোস্ট আপনি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে দেখবেন যে আসলে একই জিনিসের দাম বা একই জিনিসের ভ্যালুয়েশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। তো আপনি কি, সেটা প্রথমে আপনাকে ডিসকভার করতে হবে এবং আপনার ভ্যালুয়েশনটা কোন জায়গায় ভালো হবে সেই জায়গায় আপনাকে যেতে হবে। তাহলেই আপনি ফ্লাটার বলুন, রিয়াক্ট নেটিভ বলুন, হটেভার যেটাই বলুন, আপনি অবশ্যই আপনার ভ্যালুয়েশন পাবেন। নোড জেএস অর গোল্যাং, এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই নোড জেএস। অবশ্যই সিভি নিয়ে আমি সামনে একটা করব, নোড জেএস অর গোল্যাং। এই প্রশ্নের উত্তরে ডেফিনেটলি আমি একদম হার্ড লাইনে বলবো আপনি নোড জেএস শিখুন, নট গোল্যাং, নোড জেএস শিখুন। তারপরে হচ্ছে একই প্রশ্ন কয়েকবার এসেছে, নোড জেএস আর গোল্যাং। অবশ্যই নোড জেএস। আমি একটু নিচের দিকে যাচ্ছি। বাংলাদেশে জ্যাঙ্গো এর ইন্টার্নশিপের সুযোগ কেমন? জ্যাঙ্গো নিয়ে যে ধরনের কোম্পানিগুলো কাজ করে ওই ধরনের কোম্পানির রিসার্চ আপনাকে করতে হবে, ওই ধরনের কোম্পানির খুঁজে বের করতে হবে আপনাকে। আপনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবেন, তারা কোন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করে, কী ধরনের প্রজেক্ট করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটার জন্য সুইট।
সুইটেবল। ওকে, তো যাই হোক, বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। লাইভটা করার কথা ছিল 10 মিনিট, সেখানে আসলে 46 মিনিট হয়ে গেছে। হোয়াট এভার, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে এখন থেকে আমি চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি কারোর সঙ্গে ফোনে কথা না বলে বা হোয়াটসঅ্যাপে কথা না বলে সেই টপিকটা নিয়ে বা সেই সাজেশনটা নিয়ে আমি যদি সবার সঙ্গে সেটাকে শেয়ার করি, তাহলে সেখান থেকে শুধুমাত্র একজন নয়, আরও অনেকে সেখান থেকে বেনিফিটেড হতে পারবে এবং আমিও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো। কেননা অলরেডি আপনাদের এই একটা অভিযোগ আছে যে আমি প্রশ্নের উত্তর দেই না। ফেসবুকেও এই অভিযোগটা আছে, ইউটিউবেও এই অভিযোগটা চরম আকারে আছে যে আমি প্রশ্নের উত্তর দেই না। এই কারণে অনেকে মন খারাপ করে। তো যাই হোক, সেই বিষয়টাও আশা করি এখান থেকে অনেকখানি কেটে যাবে এবং আমার সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারণা আছে। আমি একটু হার্ড লাইনে কথা বলি, সফট লাইনে কথা খুব কম বলি, একটু হার্ড লাইনে কথা বলি আমি। এ কারণে অনেকে আমাকে অপছন্দও করে। তো যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে আমি সবসময়ই বলি যে আপনাকে আমার ভালো দিকটা নিতে হবে। ভালো মন্দ দুটো নিয়েই আসলে মানুষের ভেতরে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। সেটা আমার ভেতরেও আছে। ভালো খারাপ নিয়েই আমি, আমার ভালো দিকটা আপনাকে নিতে হবে, সেখান থেকে আপনাকে লার্ন করতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ওয়েব ডেভেলপমেন্ট না মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ফিউচার ভালো কোনটা? আচ্ছা, যাই হোক, আর কোনো প্রশ্ন আজকে নিচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।